আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন সরকারের সাথে প্রথম এত গুরুত্বপূর্ণ বিনিময় আজকে ঘটলো দিল্লিতে। আপনি সাংবাদিক হিসেবে আপনার অনুসন্ধান কি বলে, কি হলো সেখানে? প্রথম কথা, যেগুলো বিবৃতি বা যেগুলো ছাপা হতে পারে সেগুলো কোনোটাই সত্য নয়। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সকালবেলায় আজকে তিনি গণমাধ্যমে কিছু সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছিল, সবটাই ছিল অফ দ্য রেকর্ড, কিন্তু গোটাটাই ট্রান্সক্রিপ্টটাই সমস্ত প্রকাশ হয়ে গিয়েছে, অনেক জায়গাতেই ছাপা হবে। তাকে বারবার কিছু সাংবাদিক, ভারতীয় সাংবাদিক প্রশ্ন করছিলেন যাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনা নিয়ে কি মত, আওয়ামী লীগ নিয়ে কি মত। একটা সময় পররাষ্ট্রমন্ত্রী বিরক্ত হয়েছিলেন, শুনলাম তিনি বলছেন যে আপনাদের কি শেখ হাসিনা ছাড়া আর কোনো প্রশ্ন নাই, অন্য প্রশ্ন করুন। সম্পর্ক কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হতে পারে, সেটা অস্বীকার করছি না আমি। একটা সরকার নির্বাচিত হয়েছে, তার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে তো ঝগড়া করে থাকা যায় না, ফলে একটা সম্পর্ক রাখতেই হবে, সেটা থাকবে। কিন্তু এইটার বিষয়ে তারা, তাদের বক্তব্য হচ্ছে যে তারা শেখ হাসিনা প্রত্যাবর্তন তারা চান, তারা মনে করেন শেখ হাসিনা সন্ত্রাসবাদী, তারা এটাও মনে করেন যে হাদির হত্যাকাণ্ড যারা তাদের ফেরত দেওয়া। কিন্তু যেগুলো তারা বলেন সেটা হচ্ছে যে এইগুলো ডিমান্ডগুলো তাদের থাকবে, সেটা স্বাভাবিক, থাকতেই হবে। কিন্তু সেই দাবিগুলো সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো যেন ঘটা না পড়ে অর্থাৎ এই কারণে এটাও বলেছেন, এই কারণে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত সফর, এটা শেখ হাসিনা বা হাদি হত্যাকারী এসব বিষয়ের উপর নির্ভর করছে। বাংলাদেশের এই মুহূর্তে ভারতকে বিশেষ প্রয়োজন, তাদের ডিজেল প্রয়োজন, সেটা তারা বলেছেন, তাদের সারের প্রয়োজন, সেটা তারা বলেছেন। এবং এটা ঘটনা, আমাদের জ্বালানি এবং মন্ত্রী বলেছেন যে আমরা সময় সুযোগ মতো নিশ্চয়ই এটা বাংলাদেশের পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করবো। কিন্তু আমি বলতে চাইছি যেটা, সেটা সহযোগ কথা, সেটা হচ্ছে যে এই এবং তারা কিন্তু কতগুলো শেষ পর্যন্ত বিরক্ত হয়েছে সব বলেছেন, সেটা হচ্ছে এই এই বিষয়ে কিন্তু ভারত সরকারের তারা বলেছেন যে হ্যাঁ, শেখ হাসিনা ছাড়া অন্য কেউ যদি আওয়ামী লীগের দায়িত্ব নেয় তাহলে তারা কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে পারে। এখন তারা কি ঠিক করছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবেন, সেটা কি তারা বিএনপি ঠিক করে দেবে? তাহলে বিএনপির নেতৃত্ব কেন আওয়ামী লীগ ঠিক করবে না, তাই না? প্রশ্নটা পাল্টা আসতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে তারা বলছেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং কি করে নিষেধাজ্ঞা উঠবে তারা আবার সব পরামর্শ দিয়েছেন। এই পরামর্শটা হচ্ছে যে নিষেধাজ্ঞা উঠতে পারে যদি তারা আদালতে আবেদন করেন, এবং সেই আবেদনে যদি তারা বলেন যে সেই আবেদনকারী শেখ হাসিনা হলে হবে না, এই আবেদনকারী অন্য কাউকে হতে হবে, এক্স ওয়াই জেড। এবং লক্ষ্য করলেই দেখবে যে তারা এই সফরের আগে দুটি ঘটনা ঘটিয়েছে। একটা হচ্ছে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেওয়া হয়নি, তাকে জেলে পাঠানো হয়েছে, হয়তো আগামী দিনে জামিনও দিতে পারে। এবং একই সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও ঘটেছে, সেটা হচ্ছে একই দিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইন, সেটাও তারা পাশ করিয়েছে। মানে এইগুলো করে তারা ভাবছে যে ভারতের উপর একটা চাপ তৈরি করতে চাইছে। ভারতের চাপের কোনো প্রশ্ন নেই, বাংলাদেশের ঠিক করতে হবে যে তারা ভারতকে দরকার কি দরকার না। তাদের ডিজেল কে দেবে? পাকিস্তান দেবে? ডিজেল চীন দেবে? কে দেবে? পাইপলাইন তো শেখ হাসিনা তৈরি করেছিল, সেই শেখ হাসিনা পাইপলাইন দিয়েই তো যাবে, তাই না? সার যাবে, সার কে দেবে? সুতরাং এগুলো হচ্ছে ভাবের ঘরে চুরি, এগুলো বলতে হয়, কিছু মানুষকে বোকা বানানোর জন্য এগুলো বলতে হয়। আসল কথা হচ্ছে তারা জানেন ভারত ছাড়া চলবে না, ভারত ছাড়া চলবে না। সেই কারণে ভারত তাদের আমন্ত্রণ জানায়নি, কিন্তু এটা মনে রাখতে হবে। তারা কিন্তু আসতে চেয়েছিলেন, সেই কারণে প্রথম দিকে ভারত এই সফরটা ঘোষণা করেনি। বাংলাদেশ যখন ঘোষণা করেছে এটা শুভেচ্ছা সফর, তখন ভারত সরকার তাদের বলেছেন আতিথেয়তা দেওয়ার জন্য এটা সরকারি সফর। সরকারি সফরের অর্থ কি? সরকারি সফর অর্থ হচ্ছে হোটেল যেখানে আছেন, গাড়ি যেখানে আছেন, সবটাই বাংলাদেশ সরকারের খরচা, এবং তারাই করছেন আর কি।
আজকে সন্ধ্যেবেলায় তারা বিভিন্ন দূতাবাস প্রধানদের সঙ্গে মিলিত হয়েছেন যারা বাংলাদেশে আছেন ইত্যাদি। সুতরাং মোদ্দা কথায় আমি যেটা বলতে পারি, এটা সবটাই নেতিবাচক হয়েছে, এটা আমি বলবো না। কারণ হচ্ছে যে ভারতেরও বাংলাদেশকে প্রয়োজন, বাংলাদেশেরও ভারতকে প্রয়োজন। সেখানে কোন তারা চেয়েছেন যেগুলো স্বাভাবিক কিছু দাবি দেওয়া সেগুলো করেছেন, যে সমুদ্র বন্দর এবং স্থলবন্দর দিয়ে যে নিষেধাজ্ঞা ছিল সেগুলো যদি প্রত্যাহার করা হয় ইত্যাদি ইত্যাদি। তো সে তারা এখন সেই ধরুন, কথার কথা আমি একটা কথাই বলে শেষ করি প্রথম পর্যায়ে, সেটা হচ্ছে ধরা যাক শেখ হাসিনা সম্পর্কে তারা যে দাবি করলেন ভারত মানল না। ভারত মানবে এমন কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই কারণে, আচ্ছা আর একটা তোমাকে বলে রাখি এই প্রসঙ্গে বলতে পারি, কোনো দেখলাম বাংলাদেশের বেশ কিছু সমাজ মাধ্যম, গণমাধ্যম, চ্যানেল তারা সব আকবাড়িয়ে নানা রকম খবর করে। সেটা হচ্ছে তারেক রহমান নাকি ভারতে আসছেন, তিনি 3টি চুক্তি স্বাক্ষর করবেন ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়েছে সম্পূর্ণ বিভ্রান্তিকর খবর, এগুলো সঠিক নয়। এটা একদিনের সফরে এসবগুলো তৈরি হয় না, সময় তৈরি হতে সময় লাগে। তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যদি ধরা যাক শেখ হাসিনা সম্পর্কে ভারত কোনো সিদ্ধান্ত নিল না, শেখ হাদির হত্যাকারীকেও সম্পর্কেও সিদ্ধান্ত নিল না, তাহলে কি বাংলাদেশকে তাহলে তারা কি করবে? তারা বলবে যাও ভারতের সঙ্গে সম্পর্ক আর রাখা চলবে না। তো ডিজেলটা দেবে কে, সারটা দেবে কে, বিদ্যুৎটা দেবে কে, তাই না? ওগুলো বলতে হয়, বলছেন এই পর্যন্ত। এটা হচ্ছে বাস্তব অবস্থা, এবং তারা কিন্তু বাস্তবটা জানে। এবং আমি তোমাকে আগেই বলেছি শুরুতে, বারবার শেখ হাসিনা নিয়ে প্রশ্ন হতে পররাষ্ট্রমন্ত্রী বিরক্ত বোধ করছিল। আমার কাছে ট্রান্সক্রিপ্টটা আছে সেই আলোচনার, আমি আমন্ত্রিত ছিলাম না, এটা আগেই বলে দিই। কারণ আমি তো সাধারণ সাংবাদিক, আমি এই সম্পাদক নই, সম্পাদকরা আমন্ত্রিত ছিলেন। প্রত্যেকটা সম্পাদক আমাকে আলাদা আলাদা করে লিখে পাঠিয়েছে কি কি, কারণ আমি প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি ছিলাম এবং আছি, ভবিষ্যতে হতে পারি সেটা অন্য কথা। ফলে তাদের মনে হয়েছিল গৌতম রানীকে জানিয়ে রাখা দরকার, সবটা তারা জানিয়ে দিই। এই সফরে তোর ইতিবাচক দিক কি নেতিবাচক দিক কি? ইতিবাচক দিক একটাই, যে ঠিক হয়েছে সিদ্ধান্ত, যে ভারতের তরফ থেকে ভারত কিন্তু সদিচ্ছা দেখিয়েছে। ভারত বলেছে যে পুরনো যে ব্যবস্থাপনা ছিল, মেকানিজম, অর্থাৎ সেটা যৌথ নদী কমিশন হোক, সীমান্ত সংক্রান্ত হোক, বা কাউন্টার টেরোরিজম সংক্রান্ত হোক, অন্য যা যা বিষয় 75টা এরকম যৌথ মেকানিজম ছিল ভারত বাংলাদেশের মধ্যে, সেগুলোকে আবার রিভাইভ করা, পুনরায় চালু করা, পুনরায় করা। সেইখানেতেই কিন্তু যাবতীয় যে পারস্পরিক বিষয়ের যে সিদ্ধান্তগুলো, সেগুলো কিন্তু সেই ওয়ার্কিং গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং সেখানেই সিদ্ধান্তটা নিতে হবে। সেই সিদ্ধান্তটা পর বাকি সিদ্ধান্ত সরকার নেবেন। এটা একটা, আমি নিঃসন্দেহে বলবো, ইতিবাচক দিক। দ্বিতীয়ত দিক হচ্ছে যে যেহেতু বাংলাদেশের প্রেস উইং জানিয়ে দিয়েছে তারেক রহমান ভারত সফরে আসার কোনো পরিকল্পনা করছেন না, ফলে আমি একটু দুঃখ পেলাম এই আর কি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি তার প্রেস উইং বলছে এখন যাবেন না। তো এটা এখন যাবেন না কারণ একটা প্রধানমন্ত্রী সফরের অর্থ কি? অর্থ হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি। একটা কথা আমি বলে রেখে দিই, সেটা হচ্ছে গঙ্গা চুক্তি হচ্ছে না। গঙ্গা চুক্তি হচ্ছে না মানে যেটা শেখ হাসিনা করে গিয়েছিলেন সেটাই বলবৎ থাকবে। যে পানি যাওয়ার কথা ছিল সেটুকুই থাকবে, তারপরে পরিবর্তন হবে না। তার একটা অন্যতম বড় কারণ সেটা হচ্ছে যে ভারতের নদী সংক্রান্ত সিদ্ধান্তটা রাজ্য সরকারকে এড়িয়ে করা যায় না। আমরা একতরফা ভাবে কোনো ভারত সরকার কিছু করে না। বাংলাদেশেও তো হতে পারে একতরফা ভাবে অনেক কিছু হয়, কিন্তু এখানে একতরফা ভাবে কিছু হয় না। এখানে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর যে সরকার নির্বাচিত হবেন তাদের মত নিয়ে তবে গঙ্গা চুক্তির বাকিটা করা যেতে। এটা গঙ্গা কেন, বাকি সমস্ত নদী সংক্রান্ত বিষয়, তিস্তাই হোক বা বাকি যে 6টা নদীর পানি বন্টন হোক, সবই হোক। ফলে সেই জন্য আমি তোমাকে বলছি যে আমার নিজের ধারণা যেটা, সেটা হচ্ছে যে এই বছরের মধ্যে যদি গঙ্গা চুক্তি স্বাক্ষরিত না হয়, পুনর্নবীকরণ না হয়, তা তারেক রহমান আসবেন না, আসার সম্ভাবনা নেই। কিন্তু তার মানে কি চুক্তিটা বাতিল হয়ে গেল? তা না। এই চুক্তিতে বলা আছে, শেখ হাসিনা এই প্রভিশনটা করে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে তার মধ্যে তো বুদ্ধিমতী নেত্রী খুবই কম আছে সারা বিশ্বে, তিনি করে গিয়েছিলেন যদি কোনো কারণে মতভেদ হয় তাহলে এই চুক্তিটাই বলবৎ থাকবে। ফলে তারেক রহমানকে শেখ হাসিনার বোঝা বইতে হবে।
তাকে শেখ হাসিনা যে যুক্তি করে গিয়েছিল সেটা মেনেই চলতে হবে। এবার তুমি বলো বাকি প্রশ্ন। সীমান্ত নদীগুলোতে যে কুমির, সাপ ছাড়া নিউজ, এগুলো কি? না, এটা ভারতের প্রথম একটা উত্তর পূর্বাঞ্চলের একটি সংবাদ মাধ্যম প্রথম খবরটি ছেপেছিল। এটা একটা সার্কুলার আছে, কিন্তু নেই যে তা না। এটার মূল কারণে ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে যে নর্মদা নদীতে সম্প্রতি প্রচুর কুমিরের সংখ্যা বেড়ে গিয়েছে, এবং সেই কুমিরগুলোকে কি করা যাবে ওখানে রাখা। সেখানে একটা দর্শকদের জন্য ওখানে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা স্ট্যাচু আছে, যেখানে লোকে দেখতে যায়, সেখানে কুমিরও আছে, কুমিরও দেখে। কুমির কিন্তু খুব রেয়ার স্পেসিস, কুমিরের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। সেই কুমিরগুলোকে নিয়ে কি করা হবে? তো অন্যত্র ছাড়া হবে, কোথায় ছাড়া হবে এখন? এখন এই কুমিরগুলো কি ট্রেন্ড? তারা কি ধরো অমিত শাহ বলে দিল এই বাংলাদেশে দেখলেই কামড়াবি, ভারতীয় দেখলে কামড়াবি না, এরকম কি হয়? সেই ধরনের ট্রেন্ড আমি বলতে পারবো না, আমি চাই না। আমি তো মজা করে বলছি ও সাপও নাকি ছাড়া হবে। তো সাপ ছাড়লে বাংলাদেশের উচিত এই মুহূর্তে বেজি ছাড়া উচিত, তাই না? তো বেজি বা সাপকে কামড়াবে। মজাদার, এটা একটা মজাদার খবর, এটার পেছনে কোনো সিরিয়াসলি দেখার কোনো মানে না। আমি বলতে হচ্ছে, আমি কুমির যদি ছেড়েও দিই, সে কুমির কি অমিত শাহর কথা অনুসারে চলবে? এটা কি কুমির ব্রিগেড নাকি? আমি তো বুঝতে পারছি না, আমার তো কমন সেন্সে কিছু আসছে না যে। এবং সেই খবর ছাপা হওয়ার পর বাংলাদেশের অনেক কাগজ লিখলো, সেই খবর ছাপা হওয়ার পর এমনকি গতকাল প্রথম আলো পর্যন্ত ছেপেছে। আমি প্রথম আলো সেই সম্পাদক মহাশয়কে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ছেপেছে সে সাংবাদিককে জিজ্ঞেস করেছে এই কুমির কি ট্রেন্ড? মানে তিনি কি কেবলমাত্র ভারত সরকারের কথা শুনেই চলবে এই কুমির? বাংলাদেশের কথা শুনলে চলবে না? বাংলাদেশ দেখলেই কামড়ে দেবে, আর ভারত দেখলে কামড়াবে না? ভারতকে বললে না ঠিক আছে এর ভারতীয়, একে কামড়ানো উচিত না। এইরকম কুমির ট্রেন্ড হয়েছে তো ভাবা যায় না, খুবই অস্বাভাবিক। প্রথম আলোর মতো কাগজ ছেপে দিয়েছে, দেখে আমার তো খুব খারাপ লাগলো আর কি, যে সাংবাদিকতার মান কোথায়? ভারতে তো নামলো, কিন্তু বাংলাদেশেই কোথায় নামলো, তাই না? এই হ্যাঁ, বলো। পররাষ্ট্র উপদেষ্টা যাবার আগে বলে গিয়েছেন যে হাসিনার মতো সম্পর্ক হবে না। আরো একটা আমি তো বললাম বাংলাদেশে তো হাসিনার মতোই চোখে চোখ রেখে কথা বলতে বলা হবে, এগুলো কি? চোখ মনে মন সবই রেখে কথা বলুক না, সেগুলো বলার জন্য বলছে, ঠিক আছে, একটু মেনে নাও না, কি অসুবিধা কি? চোখে চোখ রেখে কথা, কেউ চোখে চোখ রেখে কথা না বললে কি এসে গেল? কিন্তু হাসিনা চুক্তি করার জল চুক্তিটাই মানতে হবে তো, তার তো পরিবর্তন হচ্ছে না। এই চুক্তিটা মেয়াদ কবে শেষ হবে? এটা ডিসেম্বরে শেষ হবে, ডিসেম্বরে শেষ হবে। কিন্তু তার মানে সে যদি চুক্তি যদি পুনর্নবীকরণ না হয়, পুরনো চুক্তিটাই বহাল থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি নেতিবাচক ইতিবাচক দিকগুলো বললেন, সফরের নেতিবাচক দিকটা কি আপনাদের চোখে? নেতিবাচক দিক বলতে সেই অর্থে প্রথম একটা সফর, সেটা খুব অর্থে যে নেতিবাচক কোনো কারণে মতানৈক্য হয়েছে, মতবিরোধ হয়েছে, এরকম হয়তো কিছু নয়, এরকম হয়তো কিছু নয়। কিন্তু নির্ভর করছে সবটাই তো একে অপরকে কিভাবে দেখছেন তার উপরে, না? ভারত সরকারের যে উদ্বেগের বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সম্পর্কে তারা তারা অনেক কিছু বলেছেন, কিন্তু সেটা তো এটাও বলেছেন যে আইএসআই এর সঙ্গে সম্পর্কটাকে ভারত যেন ভালো করে না দেয়, এরকম গুরুত্ব দিয়ে যেন না দেয়। আমরা এমন কিছু আইএসআই এর সঙ্গে কাজ করব না যেটা ভারত বিরোধী হয়, এটাও বলেছেন তারা, ওই সম্পাদকদের বলেছেন। এবং চীনের সঙ্গে সম্পর্কটা সম্পর্কে একই কথা বলছে, যেটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে সম্পর্ক, সেটাই থাকবে। কারণ শেখ হাসিনার সময় তো চীন থেকে তো শেখ হাসিনাও তো সমরাস্ত্র সংগ্রহ করেছে, তাই না? সেটা যেরকম আছে চুক্তি সেরকমই চলবে। আমি সেই অর্থে বলতে গেলে আজকে প্রথম দিনের সফরে খুব নেতিবাচক কিছু ঘটেছে এরকম বলতে চাই না, মানে যেটা বাংলাদেশ নিজেই বলতে চাইছে না খুব জোর করে, যে শেখ হাসিনা হাদি এগুলো বলতে হয়, বলছি, এগুলোকে নিয়ে কেন আপনারা মাথা কামাচ্ছেন? আপনারা অন্য জিনিসে মাথা কামান। এই সাংবাদিকদের বলছেন আপনাদের এটা ছাড়া কোনো প্রশ্ন নেই, আপনারা কেবল শেখ হাসিনা আর ওই হাদিতেই আটকে আছেন। হাদি তো ছাড়া হয়নি, হাদিটা ওরা বলেছেন, কিন্তু এগুলো কোনোটাই ঘটবে না। একটা জিনিস বাংলাদেশ জানে, বুঝেছে, শেখ হাসিনা প্রত্যাবর্তন হবে না, হাদি হত্যাকারী বলে তথাকথিত হত্যাকারী, হত্যাকারী কেন প্রমাণিত নয়, তাদেরও চট করে কাল পরশুর মধ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এমন কিছু। শেখ হাসিনার প্রত্যাবর্তন, এই যে আপনি বললেন যে সম্পাদকদের মিটিং এ এই বিষয়টা বারবার সম্পাদকরা জিজ্ঞেস করছিলেন,
এই যে একান্ত বৈঠকে এটা কি উঠতে পারে, কোনো ধারণা আছে এটা? উঠতে পারে বলতে, অজিত দোভালের সঙ্গে বৈঠক হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে কি করে আওয়ামী লীগকে ফেরানো যায়। তারা এটা বলছে না হয়তো যে তারা কিছুতেই শেখ হাসিনাকে তো অ্যাকসেপ্ট করতে পারছেন না তারা, কিন্তু এটা তো শেখ হাসিনা দল আওয়ামী লীগ, তাই না? এটা তো শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন তিনি তার দলকে কিভাবে বলবেন। অন্য কেউ থার্ড পার্টি বলে দিচ্ছে সেই অনুযায়ী হবে, এটা তো হওয়া সম্ভব না। তিনি এখানে আছেন, থাকছেন, তিনি তার মতো দল চালাবেন, তার মতো তিনি কবে কি করবেন সেটা তার সিদ্ধান্ত। সেটা তারেক রহমান চাইছেন কি ভারত সরকার চাইছে, আমি যদি বলি ভারত সরকারও চাইছে, তত শেখ হাসিনা তো মানার কোনো প্রয়োজন নেই, সেটা শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন তিনি দল কিভাবে চালান। বাংলাদেশের মানব জমিন নামে একটা পত্রিকা একটা রিপোর্ট করেছে, ইউনূস আমলে শেখ হাসিনাকে কাতার নিয়ে যাওয়ার একটা আলোচনা হচ্ছিল, শেখ হাসিনা রাজি হন নাই। এটার কোনো সত্যতা আছে? আমার মনে হয় ওই সাংবাদিককে পুলিৎজার প্রাইজ দেওয়া উচিত। এরকম একটা ব্রেকিং নিউজ, পুলিৎজার প্রাইজ দেওয়া উচিত, তাকে তার প্রাপ্য। এটাই বলতে পারি, আর কি বলবো। হাদি হত্যাকারীদের এই বাংলাদেশে নিউজ আছে, সেটা হাদি হত্যা সন্দেহভাজনদের ভারত ফেরত দেবে এমন কোনো সিদ্ধান্ত আছে এটা? না, কোনো সিদ্ধান্ত নেই, কোনো সিদ্ধান্ত নেই। এখন তো ভারতীয় গোয়েন্দা সংস্থার অধীনে আছে, ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। আপনি এর আগে একটা আমাদের বলেছিলেন এটা একটা আইনগত বিষয়, লম্বা লম্বা একটা আইনগত লম্বার ফর্মা নয়, যেটা হবে সেটাই। তারা তো যা বলছে সেটা তাদের পক্ষে কি সুখকর হবে? সেটা ভারতকে প্রকাশ করে দিলে সুখকর হবে? তারা তো বলছেন জামায়াত বিএনপি হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা কি সুখকর হবে প্রকাশ করে দিলে? কেন এসব খামোখা এসব আজেবাজে কথা বলছে, বলে কোনো লাভ নেই। কারণ ইলেকশনটা পেছানোর জন্য এটা একটা ষড়যন্ত্র ছিল, বাংলাদেশের ইলেকশন পেছানোর জন্য এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা এটা ধরা পড়ে গেছে। ঠিক আছে, ইরাই হত্যা করে তা তো স্বীকার করছে না, তারা তো বলছে আমরা হত্যা করিনি। আমাদের একজন দর্শক লিখেছেন আপনি নাকি গতকালকে কোন একটা অনুষ্ঠানে বলেছিলেন বিএনপির কোন সূত্র বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। এরকম শুনেছিলাম তাই, আমি শুনেছিলাম তাই, আমি যে সব সঠিক এরকম তো দাবি করি না, এরকম বলেছিলাম, আমি শুনেছিলাম তাই এরকম ধারণা হয়েছে। বিএনপি থেকে আমাকে কেউ বিএনপির মধ্যেও কিন্তু এই নিয়ে অনেক একটা বিভ্রান্তি আছে, তারা অনেকে খুব হতবাক আজকের এই সিদ্ধান্তটার। ফলে এটা হয়েছে সবটাই যে তাদের ধারণা ছিল যে এইগুলো করে একটা ভারত, তাদের ধারণা ছিল ভারত তাদের চাপ দেবে যে আওয়ামী লীগকে ফেরত দেওয়া হোক, আবার জায়গা করে দেওয়া হোক। তখন তার আগে এটা তাড়াহুড়ো করে এগুলো করেছে। কার পরামর্শ করেছেন, কি জন্য করেছেন, তারা যে তারেক রহমান ঘোষণা করেছিলেন রয়টার্সকে দেওয়া ইন্টারভিউতে যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করি না, ভবিষ্যতে অন্য কেউ এলে আমাকেও নিষিদ্ধ করতে পারে। তারপরে যদি সেই তারেক রহমানের সরকার যদি একটা দলকে নিষিদ্ধ করে, এরপরে ভারতীয় হিসেবে আমার প্রশ্ন, তারেক রহমানকে আর বিশ্বাস করা উচিত? এই প্রশ্নটা তো আছে না, তাই না? ঠিক আছে, বাংলাদেশের ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের সাথে ভারতের মানুষের আস্থার সম্পর্ক। এবার আওয়ামী লীগকে যখন 71-এ আপনারা আমাদের মুক্তিযুদ্ধে হেল্প করেন, তখনও কিন্তু জেনারেল ইয়াহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এইবার নিষিদ্ধ করার বিষয়টা নিয়ে ভারতীয় মিডিয়া কিভাবে এটা এসেছে? এটা তো আজকে হয়েছে। মিডিয়া মানে এখানে তো কোনো টেলিভিশনে এরকম চটজলদি কিছু প্রতিক্রিয়া হয় না, এটা তো আজকে ঘটেছে। আগামীকাল সংবাদপত্রে গণমাধ্যমে বেরোলে, প্রকাশ হলে তখন হয়তো জানতে পারবো, এখনো কোনো প্রকাশিতই হয়নি। বাংলাদেশের এই খবরটা ভারতে প্রকাশিত, আজকে বেশিটাই ফোকাস ছিল অনেকটা বেশি ইরান আমেরিকার যুদ্ধের অবসান, তার শান্তি ইত্যাদি নিয়ে, সেটাতেই ফোকাস বেশি ছিল। এই বিষয়টা সবসময় ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে চিন্তিত, বাংলাদেশ নিয়ে সকাল সন্ধ্যা আলোচনা করছে, এরকম নয়। সেটা কাল প্রকাশ হলে আমাদের অনুষ্ঠানে আজকে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেন বলেছেন তার ধারণা শিরিন শারমিন চৌধুরীর মতো একজন স্বচ্ছ ইমেজের
রাজনীতি ভবিষ্যতে আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, এর জন্য হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে। হতে পারে, আমি জানি না। মোমেন সাহেব বলছেন তিনি একজন প্রাজ্ঞ নেতা, তার বিশ্লেষণকে আমি কি করে খণ্ডন করব? তিনি বলছেন যখন তিনি সঠিক, হয়তো সঠিক। তাহলে আপনি সাম আপ এভাবে করতে পারেন, এই সফরের মাধ্যমে শেখ হাসিনাকে হস্তান্তর বা আওয়ামী লীগকে কাজ করতে না দেয়া এমন কোনো কিছু আসে নাই। না, এমন কোনো বিষয় না। মূল ফোকাসটা ছিল কি করে বাংলাদেশের বর্তমান আর্থিক সংকট দূরীকরণে ভারত সাহায্য করতে পারে, সেটাই মূল বিষয় ছিল। সেটাই তো এই মুহূর্তে এই সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দরকার, খুবই দরকার। একজন মুক্তিযোদ্ধা এখানে রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি লিখেন তারেক ও বিএনপির সাথে যা গেছে সম্পর্ক অবিচ্ছেদ্য, এটা ভারত সরকার গণমাধ্যম কি জানে না? ভারত সরকারের গণমাধ্যম কি জানে কি জানে না, এসব জ্ঞান দেওয়া নিয়ে আমি কোনো প্রশ্ন শুনতে রাজি না। এতটাই উনি যদি জানতেন, শেখ হাসিনা সরকারের পতন নিয়ে কেন জানতেন না? ওইসব নিয়ে কোনো প্রশ্ন করতে আমি উত্তর দিতে রাজি, তাকে গুরুত্ব দিতে আমি রাজি। তা আপনি বলছেন যে এইসব সফর এইসব বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই? আমার মনে হয় না উদ্বিগ্ন হওয়ার কিছু আছে, মনে হয় না কিছু উদ্বিগ্ন। এগুলো স্বাভাবিক, এই সমস্ত ডিপ্লোমেসিতে সব ঘটেই থাকে, কোনো ব্যাপার না। ভারত তো শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 800 নেতার এখানে তো আশ্রয় আছেন না, তারা আছেন, তাদের কোনো অসুবিধা কি? এবার আওয়ামী লীগকে তো ঠিক করতে হবে না তারা কিভাবে লড়াই করবে। ভারত তো তাদের লড়াইটা তো করার প্রেসক্রিপশন দিতে পারে না, সেটা তাদেরকে ঠিক করতে হবে কিভাবে লড়াই করবে। লড়াই করলে ভারত পাশে থাকবে, সেটা অন্য কথা। তো সেই লড়াইটা তারা করুন। এটা কিভাবে বলতে পারলেন লড়াই করলে ভারত পাশে থাকবে? লড়াই করলে ভারত পাশে থাকবে, লড়াই যদি মনে হয় তারা আমার এই কথাটা অন্য কোনো। লড়াই করলে পাশে থাকবে মানে অর্থটা হচ্ছে এই 71-এ লড়াই করেছিল বাংলাদেশের মানুষের স্বার্থে। মানুষের স্বার্থে যদি তারা লড়াই করে, তারা যদি অত্যাচারিত হন, নিপীড়িত হন সেই লড়াই করতে গিয়ে, তখন ভারত নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে থাকবে। এটাই স্বাভাবিক, ভারত সবসময় গণতন্ত্রের পক্ষে থাকবে। আমি আপনাকে জিজ্ঞেস করিনি এমন কোনো বিষয় আছে আজকে? না, আর কিছু নেই। আমাকে আরেকজনকে যেতে হবে। অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন।